না না, কিছু বলিনি এখনো। এখন শোনা যাচ্ছে, দেখ। হুম। আচ্ছা, ঠিক আছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? কি গো মা ডাল করবে একটু। কিছু দেখা যাচ্ছে না? স্ক্রিন দেখা যাচ্ছে না কারণ? হুম, ঠিক আছে। নেটওয়ার্কের প্রবলেম তাহলে তোদের, ঝড় বৃষ্টি হয়েছে বলে মনে হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। ঠিক আছে, আমি শুরু করি। আচ্ছা, আগের দিন পর্যন্ত লাস্ট ওই স্ট্রাকচার গুলো দেখবি দেখাচ্ছিলাম, সেফ স্ট্রাকচার গুলো, যেগুলো আমরা কেমিক্যাল বন্ডিং এ পড়িয়েছিলাম ক্লাস 11-এ। তো সেফ স্ট্রাকচার গুলো একটু আমি এখানে লিখে দিচ্ছি আমি একটু, হ্যাঁ। যে হাইব্রিডাইজেশন ওয়াইজ বিভিন্ন রকম যে সেফ স্ট্রাকচার গুলো আছে, কারণ এই সেফ স্ট্রাকচার কিন্তু প্রত্যেকটা পি ব্লকে কিন্তু থাকবে। প্রত্যেকটা পি ব্লকে মানে 18, 16, 15, 14 যতগুলো পি ব্লক আছে, প্রত্যেকটা পি ব্লকে একটা করে এরকম স্ট্রাকচার সেট আসবে আর কি। তো এই জায়গাটা ভালো করে একটু দেখে রাখা যায়, হ্যাঁ। ঠিক আছে। তো হাইব্রিডাইজেশন কি হবে, তার পেছনে স্ট্রাকচারটা কি থাকবে, আর স্ট্রাকচারটা দেখতে কেমন হবে সেটা একটু এঁকে দেবো এখানটা সাইডটাতে। আচ্ছা, ধর কোনো একটা কম্পাউন্ডে সংকরায়ন, ধর এসপি। এসপি মানে দুটো আর কি, দুই হলে তার মানে এসপি হয়, এটা আমরা জানি। আচ্ছা, তার স্ট্রাকচারের নামটা কি হবে একটু বল দেখি। ওটা আমি বলে দিচ্ছি, ওটা আমি ডিস্টর্টেড অক্টাইডাল পরে বলছি, আগে এগুলো দেখিয়ে দিয়ে একবার তারপর আসছি। হ্যাঁ, লিনিয়ার একদম। শেপটার নাম হবে লিনিয়ার। আচ্ছা, লিনিয়ার শেপ দেখতে কেমন হয় দেখবি, ওটা 11-এ সব দেখিয়েছিলাম। এইরকম ধরনের দেখতে হয়। ঠিক আছে, মানে মানে আমি বুঝিয়েছিলাম, দেখবি যে এইটা হচ্ছে ধারের এলিমেন্ট গুলোকে বোঝায়, আর বক্সটা হচ্ছে মাঝের এলিমেন্ট। এটা হচ্ছে সেন্ট্রাল, আর এটা হচ্ছে টার্মিনাল। টার্মিনাল মানে ধারে, টার্মিনাল। ঠিক আছে। তাহলে সেন্ট্রাল অ্যাটমটা দেখ মাঝে থাকে, আর 180 অ্যাঙ্গেল করে থাকে ধারে দুটো। ঠিক আছে, এ সবাই জানে এগুলো, ফটাফট ফটাফট আমি এগিয়ে যাচ্ছি একটু। নেক্সট স্ট্রাকচার দেখাচ্ছি sp2, যখন সংকরায়ন হচ্ছে 3। তাহলে তার শেপ কি হবে বল, স্ট্রাকচার কি হবে? একদম 180 বন্ড অ্যাঙ্গেল। ট্রাইগোনাল প্ল্যানার, তাহলে নাম হবে ট্রাইগোনাল প্ল্যানার। কেমন দেখতে হয় না, একজন কেন্দ্রে থাকে, আর তিনজন ট্রায়াঙ্গেল, ত্রিভুজ টাইপের তৈরি করে, ট্রায়াঙ্গুলার শেপে দেয়। ঠিক আছে, ট্রায়াঙ্গেলটা দেখতে ঠিক এরকম হয়। আর এটাকে আরো সুন্দর করা যায়, ট্রায়াঙ্গেলটা যদি এইভাবে বক্স করে দেওয়া হয়, মানে একটা প্লেনে আছে এটা বোঝানো যায় আর কি, হ্যাঁ। নেক্সট নেক্সট হচ্ছে আমার 4-এ। 4-এ হয় sp3। 12-এর যেগুলো শেপ হয় বলেছিলাম একবার, দেখবি 11-এ দেখানো আছে, 11, 12 বলে দুটো করে করে শেপ দেখিয়েছিলাম। সেগুলো আর দেখাচ্ছি না, কারণ ওগুলো সেমিস্টার পড়ে আছে আমাদের। 12-এর একটা সেমিস্টার পড়ে আছে, সুতরাং ওইগুলো আমি দেখাচ্ছি না, যেগুলো এখানে লাগবে সেগুলোই দেখাচ্ছি আর কি, হ্যাঁ। আচ্ছা, 4-এর মধ্যে sp3 যদি সংকরায়ন হয়, তাহলে তার টেট্রাহেড্রাল হবে একদম, তার নাম হবে টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল। আর একটাও থাকে দেখবি স্কোয়ার, 11-এ দেখিয়েছিলাম, কিন্তু ওটা এখন আর দেখাচ্ছি না, কারণ ওটা সেমিস্টার পড়ে আমাদের আছে। ঠিক আছে, তখনই সেমিস্টার পড়ে থেকেই দেখানো হবে ওটা। আচ্ছা, কেমন দেখতে হয় টেট্রাহেড্রাল আমি একটু দেখিয়ে দিই। একজন দেখবি ওপরে থাকে, আর তিনজন এইভাবে নিচের দিকে অ্যাঙ্গেল করে থাকে।
এটাকে বলে চতুস্তলকীয় বা টেট্রাহেড্রাল। আচ্ছা, নেক্সট আমরা চলে যাই পাঁচে। পাঁচে থাকে sp3d। হ্যাঁ, এটা হচ্ছে পাঁচের সেপ। দেখ পাঁচজন আছে, দেখ একটা এস, তিনটে পি, আর একটা ডি, মিলে পাঁচজন আছে দেখ। তাহলে sp3d তে সেপটা কি হবে? তো বল দেখি সেপটা স্ট্রাকচারটা কি আসবে। ট্রাইগোনাল বাই পিরামিড, একদম খুব ভালো। তাহলে সেপটা হবে ট্রাইগোনাল বাই পিরামিড। আচ্ছা, কেমন দেখতে হয় দেখে না একবার। ট্রাইগোনাল মানে একটা ট্রায়াঙ্গেল থাকবে, হ্যাঁ। কেমন দেখতে হবে? কেন্দ্র একজন থাকবে আর একটা ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে। একটা ট্রায়াঙ্গুলার হলো। এবার উপর দিকে একজন থাকবে এরকম ভাবে, আর একজন নিচের দিকে এরকম থাকবে, ঠিক আছে। এটাকে বলে ট্রাইগোনাল বাই পিরামিড। দুটো পিরামিড আছে দুপাশে। তোমাকে 11-এ সুন্দর করে দেখিয়েছিলাম। আর এখন অত দেখার প্রয়োজন নেই, শুধু ওপর ওপর দেখে বেরিয়ে যাবি এখন। কারণ এখন নতুন কিছু জিনিসগুলো শিখতে হবে, ঠিক আছে। এরকম ধরনের দেখতে হয় ট্রাইগোনাল। এই ট্রাইগোনালটাকে আমি একটা গ্রিন কালার দিয়ে আমি ইয়ে করে দিলাম প্লেনটাকে। আর প্লেনের ওপর নিচে আছে দুটো, দেখ। ওপরে একটা আছে দেখ, নিচে একটা আছে, ঠিক আছে। সেগুলোকে আমরা ইয়েলো কালারে দেখালাম, অরেঞ্জ কালার করে দেখিয়েছি, যে ওপরে একজন আছে আর একটা যে নিচের দিকে একজন আছে, ঠিক আছে। এটাকে বলা হয় ট্রাইগোনাল বাই পিরামিড, দুটো পিরামিড। এগুলোকে শর্টে বলে টিবিপি। এই শর্ট ফর্ম হচ্ছে টিবিপি, ট্রাইগোনাল বাই পিরামিড। নেক্সট চলে যাই আমরা। নেক্সট হচ্ছে আমার, আরেকবার দাগটা টেনে নিচ্ছি আমি, শঙ্করায়ন স্ট্রাকচার, ঠিক আছে। আর আমি হেডিং করছি না, এটা লাস্টে দেখছি করে দেবো। আচ্ছা, এরপর আমরা যাবো। তাহলে পাঁচ পর্যন্ত কমপ্লিট হলো, ছয় যাচ্ছি এবার আমরা। তাহলে ছয় হচ্ছে আমার sp3d2। এটা মানে ছয়। এটা একটা এস আর তিনটে পি মিলে চারটে হলো, আর দুটো ডি মিলে ছটা। হুম। আচ্ছা, sp3d3 হলে শেপটা কি হবে বলে দে একটু, স্ট্রাকচারটা। অক্টাহেড্রাল, এক্স্যাক্টলি। তাহলে এটার হচ্ছে স্ট্রাকচার হচ্ছে অক্টাহেড্রাল। কেমন দেখতে হয় অক্টাহেড্রাল? অষ্টতলক। দেখি রিসেপ্টটা। মাঝে থাকবে একজন, চারদিকে থাকবে চারজন, আর উপরে একজন থাকবে আর একজন নিচে থাকবে, ঠিক আছে। আর এই যে মাঝে চারজন থাকবে, এই চারজনকে একটা প্লেনে থাকবে না, ওই জন্য আমরা গ্রিন কালার করে তাদের একটা প্লেনে দেখিয়ে দিচ্ছি আমরা এটাকে, ঠিক আছে। এরকম ধরনের দেখতে হয় শেপটা, ঠিক আছে। আর এই শেপের উপর আর নিচটা দেখ, ওরা কিন্তু উপর নিচে আছে। এটা এইটা, এই যেটা দেখাচ্ছে আমি বোল্ড করছি এখন, মোটা করছি, এইটা আর এইটা, এটা হচ্ছে উপর নিচে আছে, প্লেন থেকে উপর আর নিচে, ঠিক আছে। এটা শেপটার নাম হচ্ছে অক্টাহেড্রাল, অষ্টতলক, ঠিক আছে। নেক্সট আমরা যাচ্ছি এবার সাতে, sp3d3। sp3d3 মানে সাত আছে আমার। আচ্ছা, শেপটার নাম কি হবে একটু বল। পেন্টাগোনাল বাই পিরামিড, একদম। তাহলে শেপটার নাম হচ্ছে পেন্টাগোনাল বাই পিরামিড, ঠিক আছে। কেমন দেখতে হবে? একটা পেন্টাগন থাকবে, একটা পঞ্চভুজ, ঠিক আছে। মাঝে একজন থাকবে, একটা পঞ্চভুজ থাকবে, পাঁচজন মিলে। আচ্ছা, আমি এঁকে দিচ্ছি পঞ্চভুজটা। এদিকে একজন থাকবে, এদিকে একজন থাকবে, এদিকে একজন থাকবে, এভাবে থাকবে, এই মাঝে একজন থাকবে। এই একটা পঞ্চভুজ তৈরি করা, আর উপরে একজন থাকবে আর নিচে একজন থাকবে, ঠিক আছে। এবার প্লেনটা আমি একটু এঁকে দিই, কোনটা প্লেন দেখে নে। এটা হচ্ছে প্লেনটা, ঠিক আছে। প্লেনে থেকে দেখ দুজন ওপর নিচে আছে দেখ, ঠিক আছে। উপরেরটা হচ্ছে এইটা, এটা হচ্ছে উপরের অংশটা, মোটাটা মোটা করে দিচ্ছে একটু, আর নিচে দেখ এইটা। ওই জন্য বলা হয় বাই পিরামিড, কারণ উপর নিচে দুটো থাকে বলে এই জন্য বাই পিরামিড নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। এই হলো সাত পর্যন্ত আমাদের সেফ, সাতের বাইরে আর কিন্তু কিছু নেই, ঠিক আছে। সিলেবাসে সাত পর্যন্ত আমাদের সিলেবাসে আছে। হুম। তাহলে সেফ স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা আছে কিনা দেখেন একবার। এটা হচ্ছে হাইব্রিডাইজেশন, আর এটা হচ্ছে স্ট্রাকচার।
দেখ কোনো সমস্যা থাকলে বল আগে এটুকুনি। একদম ঠিক আছে, খুব ভালো। তাহলে এবার আমরা একটা করে স্ট্রাকচার সেট আমরা যাই। এছাড়াও দেখবি দুটো করে সেট থাকে, দেখবি প্রত্যেকটা আন্ডারে দেখবি দুটো করে সেট থাকে। মনে করে দেখ 11 কিন্তু ছিল, প্রত্যেকটা আন্ডারে কিন্তু দুটো করে ছিল, মানে 4-এর আন্ডারে দুটো হয়, 5-এর আন্ডারে দেখবি দুটো হয়, 6-এর আন্ডারে দুটো হয়। কিন্তু ওই দুটোর মধ্যে একটাকে বলেছিলাম ক্লাস 12-এ দেখাবো। এবার অনেকে বলবে ক্লাস 12-এ তো এখন উঠে গেছি, তাহলে এখনো দেখাচ্ছে না। তার কারণ এখনো এই সেমিস্টারেও নেই ওটা। ওটা হচ্ছে সেমিস্টার 4-এ আছে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রি বলে একটা চ্যাপ্টার আছে, যেটা সেমিস্টার 4-এ ওই লাস্ট সেমিস্টারে গিয়ে ওই জায়গাতে ওইগুলো দেখানো হবে। মানে 4-এর আন্ডারে যে দুটো সেভ হয়, 5-এর আন্ডারে দু রকম সেভ হয়, 6-এর আন্ডারে দুটো হয়, ওইগুলো ওখানে গিয়ে ওইখানে লাগবে, এখানে লাগবে না, ঠিক আছে? তাই ওইসব মাথায় চাপ নিয়ে ফালতু লাভ নেই। তাহলে এই কটা সেভ ঠিক আছে কিনা দেখে নেবে। হ্যাঁ, স্কোয়ার টার গুলো ছিল, ওগুলো এখন লাগবে না, ওগুলো হ্যাঁ, ওগুলো আমরা পরের সেমিস্টারে লাগবে ওগুলো সব। তাহলে এই হলো টোটাল আমাদের 7খানা সেভ। এবার আমরা এই সেভের বেসিসে প্রত্যেকটা স্ট্রাকচারকে আমরা এক এক করে করার চেষ্টা করি, ঠিক আছে? তো আগের দিন যেটা করেছিলাম ওটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? ওটা বললো একজন যে আবার বলে দিতে, ডিস্টর্টেড অক্টাইটাল। আচ্ছা, এইগুলো কিন্তু সব রেগুলার সেভ, হ্যাঁ? এইগুলো কিন্তু সেভ নয়, এগুলো হচ্ছে মেনলি স্ট্রাকচার। লেখা আছে উপরে স্ট্রাকচার, সেভ কিন্তু নয় এগুলো, হ্যাঁ? সেভ গুলো আমরা একটু পরে আঁকবো। সেভ হচ্ছে যেগুলো রেগুলার হয় না, লোন পেয়ার থাকলে তখন দেখবি স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে সেপে চলে যায়, এটা আমরা জানি, তাই না? লোন পেয়ার যখনই কোনো সেপের মধ্যে থাকে তখনই সেই সেপটা ধীরে ধীরে স্ট্রাকচার থেকে সেপে চলে যায়, ঠিক তো? মানে একটা ধর স্ট্রাকচার আছে, একটা স্ট্রাকচার যেটাকে রেগুলার স্ট্রাকচার বলে, সেই স্ট্রাকচারের মধ্যে যদি লোন পেয়ার থাকে, লোন পেয়ার, সঙ্গে সঙ্গে সেই স্ট্রাকচারটার নাম হয়ে যাবে সেপ। এবং প্রত্যেকটা সেপ তখন আলাদা আলাদা নাম হয়ে যাবে। কখনো দেখবি নামটা টি সেপ হয়ে যাচ্ছে, কখনো দেখবি সি স, এগুলো আমরা নাম শুনেছি সেপের বিভিন্ন রকমের। তো সেটা কিন্তু লোন পেয়ার থাকলে তখনই কিন্তু এটা স্ট্রাকচারটা কিন্তু সেপে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? স্ট্রাকচারটা তখন নাম হয়ে যায় কি সেপ, ঠিক আছে? তো তখন সেপ গুলোর নাম আর তখন স্ট্রাকচারের মতো হবে না, এইরকম হবে না, অক্টাইডাল বা এইসব থাকবে না, তখন নতুন নতুন নাম হবে, সেখানে টি সেপ আসবে, ঠিক আছে? আমরা যেটা পড়লাম এখনো পর্যন্ত সেগুলো হচ্ছে স্ট্রাকচার পড়লাম, ঠিক আছে? এবার আমরা সেপ গুলো ধীরে ধীরে দেখাবো, লোন প্যাড থাকলেই সেপের দিকে কনভার্ট হয়ে যাবে সেগুলো। আচ্ছা, এবার আমরা ধর একটা, হ্যাঁ একদম ওরকমই। আচ্ছা, আমরা ধীরে ধীরে একটা একটা করে করাই, তাহলে তাহলে একটা দুটো করতে থাকলে আমরা বুঝে যাব। যেমন প্রথমেই আমি যদি এই স্টেপটা যদি আঁকতে বলি তোকে, XCO4। আচ্ছা, আগের দিন কি এটা এঁকেছিলাম না কিনি দেখতে হবে। কেউ একজন দেখে একটু বল আমাকে যে আগে না হয়নি, ঠিক আছে? তাহলে এটা কর, তাহলে তাহলে দেখা যাক, এটা থেকে শুরু করি, তারপর আমরা লাস্টে ওইটা দেখাবো। ডিস্টর্টেড অক্টাইডালটা হচ্ছে সবচেয়ে কঠিন শেপটা, ওইটাই আগের দিন দেখিয়ে ফেলেছি ভুল করে, ঠিক আছে? তাই ওইটা একটু পরে দেখাচ্ছি আমি। আগে সহজ গুলো কর, যেগুলো যেগুলো বাকিগুলো আছে সেগুলো আগে কর। আমি একটা করে দিই, হ্যাঁ? এটা অনেকেই বলছে ঠিকঠাকই, আমি তবু করে দিই একটু। প্রথম যেটা করতে হবে আমাকে, দেখ এখানে প্রত্যেকটা শঙ্করায়নের পেছনে একটা করে শেপ আছে, দেখ এই যে শঙ্করায়ন দেখাচ্ছি তার পেছনে পেছনে একটা শেপ দেখাচ্ছি, স্ট্রাকচার দেখাচ্ছি, দেখ। তাহলে এই ধরনের প্রথমে তোকে যেটা করতে হবে, এখানে শঙ্করায়নটাকে বার করতে হবে, হ্যাঁ? শঙ্করায়নটা না, হাইব্রিডেশনটা না বার করলে কিন্তু আমরা কোনো শেপই বলতে পারবো না। তাহলে আমরা প্রথমে আগে শঙ্করায়নটা দেখে নিই এক্সিএফ করে। তাহলে প্রথমে একটা ফর্মুলা ছিল, যে হাইব্রিডেশনের ফর্মুলা, হাফ ইন্টু ভ্যালেন্স এলে ইলেকট্রন, হ্যাঁ, মোনোভ্যালেন্ট এলিমেন্ট মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন বলে একটা দেখবি এরকম একটা সূত্র ছিল। তো সেই সূত্রে আমরা মানগুলো একটু বসিয়ে দিই, হ্যাঁ? ভিটা হচ্ছে ভ্যালেন্স সেলে ইলেকট্রন। তাহলে জেননের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে একটু কেউ বল, জেননের ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন আছে? জেননের ভ্যালেন্স সেলে হচ্ছে 8 ইলেকট্রন থাকবে, একদম। তার কারণ হচ্ছে জেনন হচ্ছে 18 নম্বর গ্রুপের মৌল, একদম শর্টকাটে বলছি একদম। জেনন হচ্ছে আমাদের 18 নম্বর গ্রুপের মৌল। তাহলে 18 নম্বর গ্রুপ মানেই তার বাইরের সেলে থাকবে 8টা ইলেকট্রন, একদম এটা শিওর থাকবে। তার ভ্যালেন্স সেলে থাকবে ভি এর মান হবে তার 8, যেহেতু 18 নম্বর গ্রুপ। যখনই আমরা 17 নম্বর গ্রুপ পড়াবো এরপর তখন 7টা বলবি, ঠিক আছে? ধর হ্যালোজেনের ক্লোরিন আছে, ক্লোরিন হচ্ছে 17 নম্বর গ্রুপের মৌল। তখন আমরা যখন পড়াবো এটা, তখন সেখান থেকে বলবি তার ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7, এইরকম ভাবে ক্যালকুলেশন হবে, হ্যাঁ? মানে সবসময় 10 থেকে বাদ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে বেরিয়ে যাবে তার ভিটা কত হবে, হ্যাঁ? তাহলে আমার ভিটা এখানে জেননে যেহেতু ভি 8, তাই আমরা এখানে কি করলাম, প্রথমে 8টা বসিয়ে দিলাম। আচ্ছা, অক্সিজেন কি মোনোভ্যালেন্ট অ্যাটম? অক্সিজেন তো মোনোভ্যালেন্ট নয়, তাহলে এক্স এর কোনো মান এখানে বসবে না, 0 বসিয়ে দিলাম। আচ্ছা, মাথায় কি কোনো ক্যাটায়ন আছে, কোনো প্লাস দেওয়া আছে না মাইনাস দেওয়া আছে? কিছুই দেওয়া নেই, তার মানে ক্যাটায়ন অ্যানায়ন সবই কিন্তু শূন্য হয়ে যাবে। তার মানে আলটিমেট ফর্মুলাটা দেখ কিছুই এলো না, দেখ, কারণ মাথায় কোনো প্লাস মাইনাস নেই, তাই ক্যাটায়ন অ্যানায়নের জায়গায় কিছু বসলো না। আচ্ছা, একযোজি মৌল তো অক্সিজেন একযোজি নয়, অক্সিজেন হচ্ছে দ্বিযোজি মৌল, সুতরাং ওর সংখ্যাটা এখানে বসলো না, 0 বসে গেল। তাহলে শুধুমাত্র রইল আমার 8, তার মানে হাফ ইন্টু 8 যদি করি তাহলে হয়ে যাবে 4, তাহলে হয়ে যাবে 4। আর 4ই দেখবি শঙ্করায়নটা আসে দেখবি
চার সংকরায়নের স্ট্রাকচার আসবে টেট্রাহেড্রাল, তাহলে স্ট্রাকচারটা আসবে, স্ট্রাকচারটা হবে টেট্রাহেড্রাল। তাহলে এখানে লিখে দিলাম স্ট্রাকচার হবে কিন্তু টেট্রাহেড্রাল। তাহলে স্ট্রাকচার যদি টেট্রাল হয়, এবার দেখতে হবে লোন পেয়ার আছে না নেই, কারণ আমি আগেই বললাম যে লোন পেয়ার থাকলে কিন্তু স্ট্রাকচারটা শেপে কনভার্ট হয়ে যায়। তাহলে আমরা দেখে নি লোন পেয়ার আছে না নেই। আচ্ছা লোন পেয়ার আছে না নেই, তোদের দিয়ে কোশ্চেন করি। নেই, লোন পেয়ার নেই, তার কারণ হচ্ছে আমরা বলে দিই কিভাবে নেই, যারা নতুন তারা একটু ভালো করে দেখ। লোন পেয়ার নেই তার কারণ হলো এইখানটায় এই যে চারটে চার মান এসছে, আর এইখানে দেখ বন্ড, জেননের বন্ড হয়েছে দেখ চারটে, আমি গোল করছি অক্সিজেনের সঙ্গে জেননের বন্ড কিন্তু চারটে আছে। তাহলে চারটের মধ্যে চারটেই যদি বন্ডে চলে যায় তাহলে কোনো লোন পেয়ার থাকবে না, তাহলে 4 - 4 করে হয়ে গেল 0। ঠিক আছে, যেহেতু চার টোটাল মান এসছে আমার 4 হাইব্রিডাইজেশন, আর এখানে বন্ডও করেছে জেনন কিন্তু চারটে, তাহলে প্রত্যেকটা যদি বন্ধনে চলে যায় তাহলে কোনো লোন পেয়ার থাকবে না, চারটেতে চারটে বন্ড হয়ে গেছে। তাহলে লোন পেয়ার না থাকলে মনে রাখবি স্ট্রাকচার আর শেপ হয়ে যাবে একই, তাহলে শেপ সমানই হয়ে যাবে স্ট্রাকচার। তাহলে আলটিমেট শেপটা কি দাঁড়ালো, তাহলে শেপের নামও হয়ে গেল আমার কি টেট্রাহেড্রাল। এবার আমরা ছবি এঁকে দেবো, টেট্রাহেড্রাল পেয়ে গেলাম। এবার ছবিটা দেখিয়ে দিই, ছবি কিচ্ছু নয়, কেন্দ্রমৌল আছে জেনন, আমি আঁকছি গ্রিন কালার করে এঁকে দিচ্ছি এটাকে ছবিটাকে। তাহলে জেনন আমার মাঝে রইলো, আমার শেপটা একবার দেখে নি স্ট্রাকচারটা কেমন দেখতে হয়, দেখ অক্টাহেড্রাল, এই টেট্রাহেড্রাল দেখতে হয়, দেখ এরকম ধরনের শেপটা দেখতে হয়, এই যে দেখাচ্ছি দেখ গোল করে এরকম ধরনের দেখতে হয় এখানে, তাই তো? তাহলে এইটা আমি ওখানে এবার এঁকে দিই, ঠিক আছে? দেখ, তাহলে উপরের দিকে একজন থাকবে আর নিচের দিকে তিনজন থাকবে, ব্যাস হয়ে গেল। তাহলে এক একটা জায়গায় এক একটা অক্সিজেনকে আমরা বসিয়ে দিই, আর অক্সিজেন কোনোদিন এক যোজি নয় দ্বিযোজি, তাই এখানে ডাবল বন্ডে যুক্ত করে দেয় এদেরকে। তাই দেখ স্ট্রাকচারটা দেখ চলে এলো এখানে। দেখ কারণ কোনো কনফিউশন থাকলে আমাকে বল, স্ট্রাকচার আঁকাতে জেননের XCO4 এর স্ট্রাকচার কেমন দেখতে হয়, সেটা শেপ কেমন হয়, শেপ কেমন হয়, স্ট্রাকচার কেমন হয় এবং তার হাইব্রিডাইজেশন কত হয়, এগুলো পরীক্ষায় কোশ্চেন দেবে। তো প্রত্যেকটা কোশ্চেন দেখ কোনো অসুবিধা আছে কিনা। হুম, ডাবল বন্ড হবে একদম, বোঝা গেছে? একটা পুরো ধীরে ধীরে আমি বুঝিয়ে দিলাম পুরো ব্যাপারটা। এবার বাকিগুলো তো দু একটা করতে দেবো আমি, মানে আমি করবো, তোরা বলবি শুধু, খালি হবে। দেখ এটা বোঝা গেছে সবাই? আগে এই জিনিসটা ক্লিয়ার করতে হবে, এই সাতটা এই ছটা এই যে সিরিজ আছে, সিরিজ গুলোকে আগে ক্লিয়ার করতে হবে যে কার কোনটা স্ট্রাকচার আছে। আগে আগে স্ট্রাকচার করে তারপর সেখানে যদি লোন পেয়ার থাকে তাহলে সেটা শেপে চলে যাবে, স্ট্রাকচারটা তখন শেপে চলে যাবে। কিন্তু তার জন্য আগে তোমাকে শেপ স্ট্রাকচার গুলো আগে জানতে হবে, তাহলে শেপ আমরা এমনি আঁকতে পারবো, সেটা লোন পেয়ারটা দেখে আমরা শেপ আঁকবো আর কি। ঠিক আছে সবার, ঠিক আছে এটা? তাহলে আমরা আর একটা দুটো আঁকতে দিই এবার। যেমন ধর তোকে যদি দেয় XCO2F2, এর তাহলে স্ট্রাকচারটা কি হবে বলতো, শেপ, মানে এই হাইব্রিডেশন ক্যালকুলেট করবি ফার্স্ট, হাইব্রিডেশন কত হবে সেটা বলবি। আচ্ছা, স্ট্রাকচার কি হবে সেটা বলবি, লোন পেয়ার আছে না নেই সেটা বলবি, আর শেপ কি হবে বলবি। দেখি বলতে পারিস কিনা এই কটা কোশ্চেন। এক এক করে বল দেখি, সংকরায়ন কি আসছে, sp3d আসছে, খুবই ভালো। sp3d এবার দেখ বন্ধন কটা আছে, লোন পেয়ার কটা আছে। শেপ সিসো, ট্রাইগোনাল বাই পিরামিড, স্ট্রাকচার ট্রাইগোনাল বাই পিরামিড, লোন পেয়ার একটা সিসো, লোন পেয়ার একটা, বন্ড পেয়ার দু চারটে, খুবই ভালো। দেখা যাক, তাহলে সবাই করে ফেলেছে মোটামুটি, আমি দেখাই তাহলে এবার। আচ্ছা প্রথমে হচ্ছে আমাকে সংকরায়ন গণনা করতে হবে আগে, তাহলে আমি হাইব্রিডেশনটা ফার্স্ট গণনা করছি আমি হাফ ইন্টু। আচ্ছা ভালো করে দেখবি এবার, জেনন হচ্ছে কেন্দ্র মৌল আমার, তাহলে ওর বাইরে কক্ষে হচ্ছে 8টা ইলেকট্রন, আগেই বুঝিয়ে দিলাম 18 নম্বর গ্রুপ হলে 8টা থাকবে। আচ্ছা প্লাস দেখবি একযোজি মৌলের সংখ্যা ছিল এই যে এক্সটা, তাহলে একযোজি মৌল এখানে দেখে নি, এখানে অক্সিজেন একযোজি মৌল নয় কিন্তু ফ্লুরিন হচ্ছে একযোজি মৌল, সুতরাং ফ্লুরিনের সংখ্যা দুটো আছে তাই আমি এখানে 2 বসিয়ে দিলাম। ঠিক আছে, মাথায় কোনো ক্যাটায়ন ম্যানায়ন কিছু নেই তাই আমরা পুরোটাকে 0 ধরে নিলাম, ক্যাটায়ন অ্যানায়নের পার্টটাকে, এই যে ক্যাটায়ন অ্যানায়ন ছিল এই পার্টটাকে পুরো আমরা 0 ধরে নিলাম।
ঠিক আছে, তাহলে আমরা এবার ক্যালকুলেশন করছি, 1/2 × 10, তাহলে হচ্ছে 5, আর 5 হলে সংকরায়ন হয় sp3d। এবার এখান থেকে স্ট্রাকচারটা আগে এঁকে রেখেছিলাম, যে sp3d হলে স্ট্রাকচার হয় ট্রাইগোনাল বাইপিরামিড। তাহলে এবার আমরা যেমন লোন পেয়ার আছে না নেই, লোন পেয়ার দেখতে গেলে আমরা দেখবো টোটাল মান এসছে 5 আমার, তার মধ্যে বন্ড আছে দেখ, আমি গোল করছি 2 আর 2, 4টে আছে দেখ বন্ড, জেনন চারদিকে তার 4টে অ্যাটমকে ধরেছে দেখ, কিন্তু ওর বন্ড আছে টোটাল 5টা, তাহলে 5 থেকে আমার 4 বাদ দিলাম, তাহলে লোন পেয়ার এসে গেল একটা। হয়েছে, তার মানে লোন পেয়ার থাকা মানে আগেই দেখে এসেছি, লোন পেয়ার যখনই কোনো অ্যাটমে থাকবে তার মানে স্ট্রাকচার আর শেপ কিন্তু এক হবে না, স্ট্রাকচার কিন্তু কনভার্টেড হয়ে যাবে শেপে। এবার দেখা যাক শেপ কি হয়, তাহলে এখানে লিখলাম শেপ, শেপটা পরে আমরা দেখবো, আগে স্ট্রাকচারটা এঁকে ফেলি আমরা। তাহলে স্ট্রাকচারটা হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড, আমি ছবিটা আগে আঁকছি। তাহলে কেন্দ্র মূল আছে জেনন, ট্রাইগোনাল টাইপ, মানে এরকম টাইপের একটা ট্রাইগন আছে একটা, আর উপরে একটা নিচে একটা, এই তো সেটটা আমার, সেটটাকে তৈরি করে নেবো আমরা। রেগুলারে যে সেটটা হয় সেটা আমরা আগে তৈরি করে নিলাম। এবার আমরা অ্যাটম গুলোকে বসাবো। আচ্ছা, একটা দেখবি বেন্টের একটা রুল ছিল মনে আছে, যেটা দেখবি 11-এ বলেছিলাম আমি, যে অ্যাক্সিয়ালি সবসময় বসে তড়িৎণাত্মক মৌল, এটা দেখবি বলেছিলাম, এটা 4-এর জন্য ভ্যালিড শুধু, ঠিক আছে। তার মানে অ্যাক্সিয়ালি, মানে এই যে অ্যাক্সিয়াল, আমি একটু ইয়ে করছি, মোটা করছি কালারটাকে, এই অ্যাক্সিয়াল দুটোতে থাকবে সবসময় তড়িৎ-ঋণাত্মক মৌল, সেটা হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন আমরা জানি অক্সিজেনের থেকেও তড়িৎ-ঋণাত্মক, তাই এখানে অবশ্যই ফ্লুরিন কিন্তু এই জায়গাগুলোতে থাকবে। আচ্ছা, এরপর হচ্ছে অক্সিজেন। অক্সিজেন তো বসে যাবে দুদিকে, দুদিকে দুটো অক্সিজেনকে আমরা বসিয়ে দিলাম এবং ডাবল বন্ডে যুক্ত হবে, ডাবল বন্ড করে দিলাম দুটোকেই। আর একটা দেখ লোন পেয়ার আছে, দেখতে পাচ্ছি, তাহলে 4টে বন্ড হয়ে একটা দেখ লোন পেয়ার আছে, তার মানে এই সাইডটাতে লোন পেয়ারটা থাকবে। এবার লোন পেয়ারটাকে মন থেকে মুছে দে স্ট্রাকচার বানানোর সময়, তাহলে কি শেপটা বানানোর সময় তাহলে কেমন দেখতে লাগছে আমি দেখাচ্ছি এখানে। যদি লোন পেয়ারটাকে মন থেকে মুছে দিই তাহলে দেখ এইরকম ধরনের দেখতে লাগছে দেখ স্ট্রাকচারটা, মানে জেননকে মুছে দে মন থেকে, উপরে ফ্লুরিন অক্সিজেন সব হাঁটিয়ে দে, নিয়ে বন্ডটা শুধু দেয়, বন্ডটা দেখ এইরকম ঠিক দেখতে লাগছে, একটা সোজা ওপর নিচ বন্ড আছে দেখ, আর এইভাবে একটা কে এর মতো দেখ দুদিকে দুটো অক্সিজেনকে ধরে আছে দেখ। তাহলে এইটাকে দেখে একটু সোজা যদি করে দিই আমরা এরকম ভাবে, তাহলে এইটাই দেখ এরকম ধরনের দেখতে লাগে আবার। আর এরই নাম হচ্ছে সিস, মানে ঢেকি। তাহলে এটা ঢেকি টাইপের দেখতে লাগছে, তাই শেপটার নাম হলো ঢেকি, সিস শেপ। ঠিক আছে, পরীক্ষা কোশ্চেন দেবে যে সংকরায়নের মান কত বার করতে দেবে, ফট করে বার করে দিবে এটা। নেক্সট হচ্ছে স্ট্রাকচার কি হবে, স্ট্রাকচারের নাম হচ্ছে টিবিপি। যদি লোন পেয়ার চাই তাহলে লোন পেয়ার বলে দিবি একটা আছে, আর শেপ চাইবে, শেপটা হচ্ছে সিস। ঠিক আছে, এই হচ্ছে দেখতে কিভাবে করলাম জিনিসটা, দেখে না একবার, যদি কোনো সমস্যা থাকে কারো বল। আর বেন্টের রুল এখানে অ্যাপ্লাই করতে হবে, ফ্লুরিনকে কিন্তু অ্যাক্সেলই রাখতে হবে, কিন্তু ফ্লুরিন কিন্তু যেন নিচে না হয়ে যায়, ফ্লুরিন কিন্তু ওপর নিচে রাখতে হবে ফ্লুরিনকে। বোঝা গেছে সবাই? বোঝা গেছে, দেখ আগে এটা আগে কোনো অসুবিধা আছে কিনা। হুম, এবার যেটাই দেবে সেটাই পারবি, এই ধরনের একটা কোশ্চেন দেয় আর কি, হ্যাঁ। তো যেটাই দেবে সেটা এবার পারা যাবে, অসুবিধা নেই। যেমন আমি আরেকটা দিই, XCF4, দেখ পারবি কিনা এটা। XCF4 করে ফেল খাতাতে, দেখ পারিস কিনা। এর হাইব্রিডেশন বার করবি, এর স্ট্রাকচার কি হবে বলবি, লোন পেয়ার কটা আছে বলবি, আর শেপ কি হবে। sp3d2 হাইব্রিডেশন, লোন পেয়ার দুটো, অক্টাডাল শেপ, এই স্ট্রাকচার শেপটা তাহলে কি হবে, অক্টাডাল, সব অক্টাডাল লিখছে, অক্টাডাল হচ্ছে শেপ, স্ট্রাকচারটা শেপটা কি হবে তাহলে। স্কোয়ার হবে, ঠিক, একদম খুব ভালো, খুবই ভালো, ভালো বলছিস বেশ। আচ্ছা, আমি তাহলে দেখিয়ে দিই এটা করে। তাহলে প্রথমে হচ্ছে হাইব্রিডেশনের মান কত, হাফ ইন্টু, তাহলে কেন্দ্র মৌল জেনন আমি 8টা বসিয়ে দিলাম,
আচ্ছা, মোনোভ্যালেন্ট ফ্লুরিন হচ্ছে মোনোভ্যালেন্ট, তাই 4টে বসিয়ে দিলাম। ক্যাটায়নও নেই, অ্যানায়নও নেই, তাই আমি ক্যাটায়ন অ্যানায়ন পার্টটাকে পুরো বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমি বসাতে শুরু করি। তাহলে এখানে হলো 12, 12 মানে 6 সংকরণ হয়ে গেল sp3d2। আর sp3d2 হলে প্রথমেই দেখিয়ে দিয়েছি আমরা, সেপ হয় sp3d2 হলে অক্টাহেড্রাল, এতে লেখা আছে অক্টাহেড্রাল। তাহলে আমরা sp3d2 6 এর জন্য দেখ সেপ হয় অক্টাহেড্রাল। শেপটা দেখে না একবার, এরকম ধরনের দেখতে হয় শেপটা। ঠিক আছে, শেপটাকে দেখে না, আমি ওইটাই ওখানে আঁকবো আর কি। ঠিক আছে, তাহলে অক্টাহেড্রাল শেপ দেখতে এরকম হবে। আমি এবার ওদিকে আঁকছি এই ছবিটা। তাহলে নাম হবে, স্ট্রাকচারটার নাম হবে অক্টাহেড্রাল। আচ্ছা, এইবার হচ্ছে লোন পেয়ার আছে না নেই। তাহলে লোন পেয়ার আছে না নেই আমরা দেখে নিই। এখানে হচ্ছে টোটাল মান এসছে 6, ঠিক তো? তাহলে টোটাল মান এসেছে 6, 6, আর এখানে মান আছে 4। এখানে ফ্লুরিনকে 4টে ফ্লুরিনকে ধরেছে দেখ। তাহলে ফ্লুরিন ধরেছে 4টে, অথচ বন্ড হয়েছে টোটাল 6টা। তাহলে 6 থেকে আমরা 4 বাদ দিয়ে দিলাম, বন্ডটাকে বাদ দিলেই হয়ে গেল লোন পেয়ার দুটো। এইবার আমরা বুঝতে পারছি লোন পেয়ার আছে মানে শেপ স্ট্রাকচার আলাদা হবে। তাহলে এবার শেপে চলে গেলাম আমরা। শেপটা আঁকার আগে আমরা কি করবো, আগে স্ট্রাকচারটাকে আঁকবো ফার্স্টে। তাহলে আমি স্ট্রাকচার আঁকছি। প্রথমে মাঝে আঁকলাম জেননকে, চারদিকে 4টে ফ্লুরিনকে আমরা এঁকে দিলাম, আর ওপর আর নিচে আমি কি বসালাম, লোন পেয়ার গুলোকে বসিয়ে দিলাম। ঠিক আছে, এইবার কেমন দেখতে লাগছে দেখি নি, সেই হিসেবে শেপটা আমি লিখবো। অক্টাহেড্রালের শেপটা আমি দিয়ে দিলাম পুরো একদম। এবার লোন পেয়ারটাকে দেখ মন থেকে মুছে দেবার। ওপর আর নিচে যে লোন পেয়ার দুটো আছে এগুলোকে মন থেকে মুছে দেয়, তাহলে দেখ স্কোয়ারের মতো দেখতে লাগছে দেখ, একটা বক্সের মতো হয়ে গেছে দেখ। তারপরে নাম হয়ে গেল স্কোয়ার, তাই না? কারণ এরকম ধরনের দেখতে হয়ে গেছে দেখ, স্কোয়ার টাইপের। এটা কি বলা হয়, স্কোয়ার প্ল্যানার। কেননা একটাই প্লেনে আছে, সেই জন্যই নাম দেওয়া আছে প্ল্যানার। শুধু স্কোয়ার না, স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, প্ল্যানার কেন, কারণ একটা বক্সের মধ্যে আছে দেখ, এই যে ডট ডট করে দিচ্ছি মানে কি ওটা একটা প্লেনের মধ্যে আছে, ওই জন্যই নামটা দেওয়া আছে প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। হয়েছে, বোঝা গেছে, স্টেপ স্ট্রাকচার গুলো বোঝা আছে সব। সবাইকার আগে দেখ, কোনো সমস্যা থাকলে বল আমাকে এখানে। আশা করছি অসুবিধা হচ্ছে না, সব একই রকমের। তাহলে আর একটা কর দেখি, এক্সি ও F2। এর হাইব্রিডেশন কি হবে, স্ট্রাকচার কি হবে, লোন পেয়ার কটা আছে, স্টেপ কি হবে। হাইব্রিডেশন পার্ট হবে sp3d, লোন পেয়ার একটা, লোন পেয়ার দুটো। আচ্ছা, লোন পেয়ার একটা না দুটো দেখবো আমরা ক্যালকুলেট করে। sp3d2, ট্রাইগোনাল বাইপিরামিড, এটা স্ট্রাকচার হলো। শেপ কি হবে তাহলে, কি শেপ, একদম খুবই ভালো। তাহলে আমি দেখিয়ে দিই, খুবই ভালো। তাহলে দেখ, তাহলে প্রথমে হচ্ছে হাইব্রিডেশন ক্যালকুলেট করছি, হাফ ইন্টু জেনন হচ্ছে 8টা ইলেকট্রন থাকবে বাইরের কক্ষে। অক্সিজেন মোনোভ্যালেন্ট নয়, ফ্লুরিন কিন্তু মোনোভ্যালেন্ট, তাই ওর সংখ্যাটা দুটো আছে, তাই আমি 2 বসিয়ে দিলাম। কোনো ক্যাটায়নও নেই, কোনো অ্যানায়নও নেই, হয়ে গেল কমপ্লিট। তাহলে হাফ ইন্টু 10, তার মানে হয়ে গেল 5, সংখ্যাটা হয়ে গেল sp3d। ঠিক আছে, এবার sp3d তে শেপ কি হয় আগেই দেখেছি প্রথমেই, sp3d তে শেপ হয়ে যায় ট্রাইগোনাল বাইপিরামিড। তাহলে ট্রাইগোনাল বাইপিরামিড শেপটা আমি আঁকবো এখানে। ঠিক আছে, এই যে এখানে দেখালাম, এই যে 5-এর আন্ডারে দেখ শেপ হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড, তাহলে এই শেপটা আমি আঁকবো এখন। তাহলে স্ট্রাকচার হলো ট্রাইগোনাল বাইপিরামিড। আচ্ছা, লোন পেয়ার আছে না নেই আগে দেখে নি। 5টা টোটাল মান, তার মধ্যে এখানে বন্ড হচ্ছে দেখ 3টে।
আচ্ছা, তিনটে বন্ড কি করে হচ্ছে অনেকে হয়তো বুঝতে পারছে না। তিনটে বন্ড আমি দেখিয়ে দিই একটু। তিনটে বন্ডের মধ্যে দেখ, এইখানে হচ্ছে অক্সিজেন একটা বন্ড করেছে আর ফ্লুরিন দুটো করেছে দেখ। তাহলে টোটাল হচ্ছে তিনটে, তারপরে 5 থেকে 3 বাদ গেল। তাহলে টোটাল হলো জেননের চারপাশে বন্ড হচ্ছে অক্সিজেন একটা বন্ড করবে, মানে যতগুলো অ্যাটম থাকবে মনে রাখবি তটাই বন্ড হবে। যারা বুঝতে পারছিস না তাদের জন্য বলছি, যটা কেন্দ্রমৌলের চারপাশে যটা বন্ড যটা অ্যাটম থাকবে, কেন্দ্রমৌল এখানে জেনন, তাহলে জেননের পাশে যটা অ্যাটম আছে তটাই হচ্ছে তার বন্ড। তাহলে এখানে অক্সিজেন একটা বন্ড, ফ্লুরিন দুটো বন্ড। যেহেতু তিনটে অ্যাটম আছে, তিনটে অ্যাটমে তিনটে বন্ড, তাহলে 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে দুটো। তাহলে এবার আমরা স্ট্রাকচারে শেপে চলে যাই, যেহেতু শেপটা আলাদা হয়ে গেছে। শেপটা আঁকার আগে আমরা ট্রাইগোনাল বাইপিরামিডটা আমরা ফার্স্টে আঁকবো। তাহলে আমি কি করবো, জেননটাকে কেন্দ্রে বসালাম। আচ্ছা, আমি একদম প্যাটার্নটাকে তৈরি করে নিচ্ছি আমি পুরো। এটা হচ্ছে প্যাটার্ন, আমাদের ট্রাইগোনাল বাইপিরামিডের প্যাটার্ন এরকম ধরনের হয়। এবার ফ্লুরিনকে আমরা অ্যাক্সিয়ালি বসাবো, এটা আমরা জানি। আচ্ছা, ফ্লুরিন গুলোকে যেহেতু ঋণাত্মক মৌল, ওদের অ্যাক্সিয়ালি বসতে হবে। আর অক্সিজেন একটা আছে দেখ, তাহলে অক্সিজেন একটাকে এক সাইডে ফেলে দেয় এবং ওটাকে ডাবল বন্ডে যুক্ত করে দেয়। ব্যাস হয়ে গেল, সব কাজ শেষ আমাদের। আর বাকি সাইড গুলোতে কি করবো, আমরা লোন পেয়ার গুলোকে বসিয়ে দেবো। তাহলে এই জায়গাতে একটা লোন পেয়ার বসিয়ে দিলাম, এই সাইডটাতে একটা লোন পেয়ার বসিয়ে দিলাম। এবার এগুলো একটু বক্স করে দিই লোন পেয়ার গুলোকে। এইদিকে একটা লোন পেয়ার, এদিকে একটা লোন পেয়ার। এবার লোন প্যাডটাকে মন থেকে মুছে দে, তাহলে কেমন দেখতে লাগছে আমি দেখাচ্ছি দেখ। এরকম ধরনের দেখতে লাগছে দেখ, এরকম ধরনের। ওপরে একটা ফ্লুরিন গুলো উপর নিচে আছে দেখ, এরকম ধরনের দেখতে লাগছে। আর সাইডে অক্সিজেনটা এইভাবে বেরিয়ে গেছে দেখ। তারপরে এই শেপটাই হচ্ছে টি টাইপের দেখতে লাগছে দেখ, টি। এই জন্যই বলা হয় টি শেপ। ঠিক আছে। আর ডিস্টর্টেড অক্টাডালটা বলছিল, ওটা আমি বলে দিচ্ছি। ডিস্টর্টেড অক্টাডালটা, ডিস্টর্টেড অক্টাডালটা কিসের ছিল দাঁড়া, ওটা হচ্ছে XCF6 এর ছিল ওটা। কিভাবে এসছে একটু বলে দিই। তাহলে প্রথমে সংকরায়ন গণনা হবে, তাহলে হাফ ইন্টু কেন্দ্রমূল হচ্ছে জেনন, তার মানে 8টা। 8 প্লাস মনোভ্যালেন্ট ফ্লুরিন 6টা আছে, 6টা। কোনো ক্যাটায়নও নেই, কোনো অ্যানায়নও নেই। তাহলে আমার টোটাল মান এলো কত দেখ, টোটাল 14 আসছে দেখ, 14/2। তাহলে আসছে 7টা। আর সাথে সংকরায়ন হয় দেখবি sp3d3। ঠিক আছে, এবার সেইখান থেকে স্ট্রাকচারটা প্রথমে আগে লিখবো আমি। স্ট্রাকচারটা কি ছিল দেখ, সাথে সাথে স্ট্রাকচার ছিল, এই দেখ সাথে স্ট্রাকচার ছিল পেন্টাগোনাল বাইপিরামিড। তাহলে আমি প্রথমে পেন্টাগোনাল বাইপিরামিড স্ট্রাকচারটাকে লিখবো এখানে, পেন্টাগোনাল বাইপিরামিড। এইবার আমরা কি করবো, লোন পেয়ার ক্যালকুলেট করবো। তাহলে লোন পেয়ার কটা আছে দেখি, 7টা দেখ, টোটাল মান 7। আর বন্ড আছে টোটাল 6টা অ্যাটমে, তার মানে 7 - 6, তার মানে হয়ে গেল একটা। এবার আমি চলে যাবো শেপে। শেপ স্ট্রাকচার আলাদা হয়ে গেছে। এবার শেপটা আঁকার আগে আমি কি করবো, আগে স্ট্রাকচারটা এঁকে নেবো আমরা। এই পেন্টাগোনাল বাইপিরামিডটাকে এঁকে নেবো। দেখ, কেন্দ্রে বসালাম জেননকে, 5টা দিকে পেন্টাগন আঁকবো আগে। উপরে একজন, নিচে একজন, এই তো স্ট্রাকচারটা হবে দেখ এরকম। এবার ফ্লুরিন গুলোকে আমরা প্রথমে অ্যাক্সিয়ালি বসিয়ে নেবো। আচ্ছা, বাকি ফ্লুরিন গুলোকে আমরা এই সাইড করে বসিয়ে দেবো। আর একটা সাইড আমরা কি করবো, লোন পেয়ারকে রাখবো। এই যে যেহেতু একটা লোন পেয়ার আছে, যেহেতু একটা লোন পেয়ার আছে, তাই আমরা একদিকে লোন পেয়ারটাকে বসিয়ে দিলাম। এবার আমরা কি করবো না, আমরা একটু ডট ডট করে বক্সটা টেনে নেবো বাকিটা। দেখ, পেন্টাগনটাকে এক সাইড করে দিলাম এবার আমরা। আচ্ছা, আর এই সাইডটা হচ্ছে লোন পেয়ার আছে এটা। এইবার আমরা লোন প্যাডটাকে মন থেকে মুছে দেবো। আর লোন প্যাডটাকে মন থেকে মুছে দিলে কেমন দেখতে লাগছে দেখ। তার মানে চারদিকে 4টে এরকম ইয়ে আছে, কুটি টাইপের আছে। এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আর উপরে একটা, নিচে একটা। তাহলে এইটা দেখতে, এই লোন প্যাডটাকে যদি মন থেকে মুছে দিই, তাহলে দেখ এরকম দেখতে লাগছে দেখ। আর এটাই হচ্ছে অক্টাইডাল শেপ দেখ। কিন্তু এটা পুরোপুরি তো অক্টাইডাল নয়, একটু ট্যারা ব্যাকা হবে। সেই জন্যই নাম দেওয়া হয়েছে ডিস্টর্টেড অক্টাইডাল। ডিস্টর্টেড অক্টাইডাল মানে বাংলায় হচ্ছে যেটা বিকৃত অষ্টতলক। বিকৃত অষ্টতলক। বোঝা যাচ্ছে সবাই? দেখ এটা ক্লিয়ার হলো কিনা। শেপ স্ট্রাকচার গুলো নিয়ে কোনো সমস্যা আছে কারণ? মনে হচ্ছে নেই। এবার দেখ, কোনো সমস্যা থাকলে বল। বাকি যেগুলো আরো বাকি রয়ে গেল, বইয়ে তো পেয়ে যাবে ওগুলো। বই থেকে বাকিগুলো পড়ে নিস নিজে নিজে প্র্যাকটিস করে। সবচেয়ে কঠিন হচ্ছে এইটা, XCF6টা।
কারণ এটা একটু অন্যরকম, বাকিগুলো সব দেখবি নর্মালি আছে। একদম যারা 11-এ পড়েছে প্রথম থেকে, বা এই যে ক্লাসটা দেখালাম এই ক্লাসটা যারা দেখে নিল তাদের আর আটকাবে না। দেখ কোনো অসুবিধা আছে কারণ? রেসপন্স করা মানে একটু কারো অসুবিধা আছে কিনা দেখি। ঠিক আছে, তাহলে সেভ গুলো একটু দেখে নিস ভালো করে। সেভ স্ট্রাকচার গুলো, আজ সেভ স্ট্রাকচারটাই শুরু করাবো। আর নেক্সট দিনে আরেকটা ক্লাস দেবো, বিএসএস করে দেবো। এই 18 নম্বর গ্রুপ শেষ হয়ে যাবে। হুম, দিয়ে আমরা 17 শুরু করবো আর কি। 18 একটা ক্লাস দিলেই হয়ে যাবে আর কি। শুধু দু একটা বিক্রিয়া বাকি আছে, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। কিছু কি ঘটে দেখাবো, তাহলেই কমপ্লিট হয়ে যাবে। প্রথম দিন দেখবি প্রপার্টিটা দেখিয়েছি, প্রপার্টি গুলো দেখানো হয়েছে দেখবি প্রথম ক্লাসে। তারপরে ক্লাসে ওই স্ট্রাকচারটা নিয়ে দেখাচ্ছিলাম, আগের দিন থেকে শুরু হয়েছিল, আজকে শেষ হয়ে গেল। আর একটা শুধু এই কি ঘটেটা বাকি রইলো, ওই কি ঘটেটা একদিনে শেষ হয়ে যাবে। কিছু বিক্রিয়া বাকি আছে, ওগুলো করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে যে এটুকুই থাকবে ক্লাস। কাল দেবো না ক্লাস, পরশু দিন বা তরশু দিন একবার দেবো, হ্যাঁ। সেটা আমি গ্রুপে বলে দেবো আমি।